হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ম্যাথ টিচার। আজকে আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিওস অফ এনি অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলের দ্বিতীয় অধ্যায়। যারা প্রথম অধ্যায়টি দেখোনি তারা ডেসক্রিপশন বক্স থেকে প্রথম অধ্যায়টির লিঙ্কে ক্লিক করে প্রথম ভিডিওটি দেখে নেবে। আজকে আমাদের বিষয় হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিওর সাইন অর্থাৎ চিহ্ন। তো তোমরা ক্লাস 10 পর্যন্ত যতটুকু শিখেছো তা হচ্ছে আদর্শ কোণ অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির কোণগুলির কোণানুপাত নির্ণয় করতে শিখেছো এবং এর জন্য তোমরা সবসময় একটি সমকোণী ত্রিভুজের সাহায্য নিতে। কিন্তু কখনো তোমরা ভেবে দেখেছো যে এই সমকোণী ত্রিভুজের সাহায্যে সাইন 0 ডিগ্রি অথবা সাইন 90 ডিগ্রির মান কী করে তোমরা বের করো? অর্থাৎ সাইন 0 ডিগ্রি এর মান বের করার জন্য একটি সমকোণী ত্রিভুজের 0 ডিগ্রি কোণের দরকার আছে, কিন্তু 0 ডিগ্রি দিয়ে একটি সমকোণী ত্রিভুজের কোণ কী করে সম্ভব? আবার 90 ডিগ্রির একটি সমকোণী ত্রিভুজ কী করে তোমরা আঁকবে? যেখানে সমকোণটি 90 ডিগ্রি থাকলে আর একটি কোণ 90 ডিগ্রি তো তোমরা আঁকতে পারবে না। তাহলে কী করে সাইন 90 ডিগ্রির মান বের করবে? তো তোমাদের যে ধারণা যে সাইন 90 ডিগ্রির মান বা অন্যান্য কোণানুপাতগুলির মান বের করার সময় এই সমকোণী ত্রিভুজ অঙ্কন করতে হয়, সেই ধারণাটাকে এখন একটু বর্ধিত করতে হবে। কেবলমাত্র ওই সমকোণী ত্রিভুজ দিয়ে ত্রিকোণমিতিক যে কোণানুপাতগুলি আছে সেগুলি নির্ণয়ের মধ্যে থাকলে চলবে না। কারণ এর মধ্যেই আমরা জেনে গিয়েছি যে কোণগুলি 90 ডিগ্রির থেকে বড় হতে পারে বা 360 ডিগ্রির থেকে বড় থাকতে পারে এবং সেগুলোর কোণানুপাত নির্ণয় করতে গিয়ে আমরা অসুবিধায় পড়তে পারি। কারণ একটি সমকোণী ত্রিভুজের মধ্যে 90 ডিগ্রির থেকে বড় কোণ আঁকা সম্ভব না। তাহলে সেগুলি দিয়ে কি করে আমরা এই 90 ডিগ্রির থেকে বড় কোণগুলির কোণানুপাত নির্ণয় করব? তো এই বিষয়টি বোঝার জন্য আমাদের একটু অন্যভাবে ভাবতে হবে। তো দেখে নেওয়া যাক কীভাবে করা যায়। তো 90 ডিগ্রির থেকে বড় কোণ বা 90 ডিগ্রির থেকে ছোট হোক বা নেগেটিভ কোণ হোক, সেগুলোর কোণানুপাত নির্ণয় করার জন্য আমাদের একটি একক বৃত্তের প্রয়োজন আছে। দেখে নেওয়া যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটি ইউনিট সার্কেল এঁকেছি। ইউনিট সার্কেল অর্থাৎ যে বৃত্তের ব্যাসার্ধ 1 একক। তো এই বৃত্তের উপর আমি যে কোনো একটি বিন্দু নিলাম পি, যার স্থানাঙ্ক এ, বি। ফার্স্ট কোয়াড্রেন্টে সমস্ত বিন্দুর স্থানাঙ্ক পজিটিভ হয়, অর্থাৎ এই বিন্দুর ভুজ এবং কোটি দুটোই পজিটিভ। যার জন্য আমি উপরে লিখে দিচ্ছি এখানে এ গ্রেটার দ্যান 0, বি গ্রেটার দ্যান 0। পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটি লম্ব টেনে নেওয়া হলো পিএন এবং ওপি যুক্ত করা হলো। তাহলে এখানে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ধরি ওপি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি ON ইকুয়াল টু ভুজ এখানে এ একক এবং PN ইকুয়াল টু কোটি। PN এখানে বি একক নেওয়া হয়েছে এবং OP ইকুয়াল টু এখানে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ, যার দৈর্ঘ্য এখানে 1 একক। তো এখানে অতিভুজের দৈর্ঘ্য 1, কারণ এটি এই একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি ব্যাসার্ধ। আবার ঠিক একই রকম ON এখানে পি বিন্দুর ভুজ, কিন্তু এই সমকোণী ত্রিভুজের থিটা কোণের সাপেক্ষে ONটা হয়ে যাচ্ছে ভূমি এবং PNটা অর্থাৎ বি দূরত্ব যেটা আছে কোটি, সেটা হয়ে যাচ্ছে লম্ব। তো আমরা দেখি এখন এই সমকোণী ত্রিভুজ থেকে সাইন থিটা ইকুয়াল টু কত হয়। এখানে সাইন থিটা ইকুয়াল টু আমরা পাবো লম্ব বাই অতিভুজ অর্থাৎ
এখানে পিএন বাই অতিভুজ ওপি। পিএন এর মান এখানে বি নেওয়া হয়েছে এবং ওপি ইকুয়াল টু 1 অর্থাৎ বি। তো এই বি বিন্দুটি কি ছিল? বি বিন্দুটি ছিল এখানকার কোটি। আবার একইভাবে cos থিটা ইকুয়াল টু আমরা পাবো ভূমি বাই অতিভুজ। ভূমি এখানে ওএন এবং অতিভুজ হচ্ছে ওপি। তো ওএন এর মান এখানে আমরা জানি এ এবং ওপি এর মান 1 অর্থাৎ এখানে আসলো এ, মানে এ বিন্দুটি ছিল এখানে, এ হচ্ছে পি বিন্দুর ভুজ। অর্থাৎ এই সার্কেলের উপর আমি যদি যে কোনো বিন্দু নেই এবং বিন্দুর সঙ্গে মূল বিন্দুকে যুক্ত করি, তাহলে এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করবে সেই কোণটির সাইন হবে ওই বিন্দুটির কোটি এবং কস হবে ওই বিন্দুটির ভুজ। তাহলে ধরে নিলাম এক্স অক্ষের উপর এই বিন্দুটি, যার স্থানাঙ্ক তোমরা জানো 1,0, এবং ওয়াই অক্ষের উপর আরেকটি বিন্দু নিলাম বি, যার স্থানাঙ্ক 0,1। তো এই বিন্দুটির জন্য কস কত হবে? আমরা জানি ও এ সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ এক্ষেত্রে cos 0 ডিগ্রি ইকুয়াল টু এই বিন্দুটির ভুজ অর্থাৎ 1। ঠিক একইভাবে sin 0 ডিগ্রি ইকুয়াল টু এই বিন্দুটির কোটি অর্থাৎ 0 ডিগ্রি। ঠিক একইভাবে যদি আমি বি বিন্দু নেই, তাহলে বি বিন্দুটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো এই বিন্দুর জন্য sin 90 ইকুয়াল টু এই বিন্দুটির কোটি অর্থাৎ 1। আবার এই বিন্দুটির জন্য cos 90 ডিগ্রি, মানে এই বিন্দুটির হবে ভুজ অর্থাৎ 0। এইভাবে তোমরা sin 90, cos 90, sin 0 এবং cos 0 বুঝতে পারো, কারণ তোমাদের ক্লাস 10-এর ওই সমকোণী ত্রিভুজ থেকে 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মান বের করা সম্ভব না। এখন আমরা দেখব এর থেকেও বড় কোণগুলির কোণানুপাত। তোমরা যা শিখলে তা হলো বৃত্তের উপর যে কোনো বিন্দুর সঙ্গে মূল বিন্দু সংযুক্ত করলে যে রেখা পাওয়া যায় তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেই কোণটির সাইন হচ্ছে ওই বিন্দুটির কোটি এবং কস হচ্ছে ওই বিন্দুটির ভুজ। তা আমি একটু লিখে দিচ্ছি। কোনো একক বৃত্তের উপর যে কোনো বিন্দু পি ও মূলবিন্দুর সংযোজক সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি থিটা কোণ উৎপন্ন করে তবে সাইন থিটা ইকুয়াল টু বিন্দুটির
কোটি cos theta equal to বিন্দুটির ভুজ। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই কথাটি। কোনো একক বৃত্তের উপর যে কোনো বিন্দু আমি যদি পি নেই, তো এখানে ফার্স্ট কোয়াড্র্যান্টের উপর বিন্দুটি আছে, যদি পি নেওয়া হয় তাহলে পি বিন্দু এবং মূল বিন্দুর সংযোগ সরলরেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যদি থিটা কোণ উৎপন্ন করে, তো এখানে ওপি সরলরেখাটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছিল, তবে সাইন থিটা ইকুয়াল টু বিন্দুটির কোটি হবে এবং কস থিটা ইকুয়াল টু বিন্দুটির ভুজ হবে। এখন আমরা জানি ফার্স্ট কোয়াড্র্যান্টের উপর যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি দুটোই ধনাত্মক, তাই এই ফার্স্ট কোয়াড্র্যান্টে সাইন এবং কস দুটোই পজিটিভ হবে। যেহেতু ফার্স্ট কোয়াড্র্যান্টে যে কোনো বিন্দুর ভুজ এবং কোটি দুটোই প্লাস, তাই সাইন পজিটিভ কস পজিটিভ, এবং এর সাথে সাইনের অনন্যক কোসেক এবং কসের অনন্যক সেক এ দুটো পজিটিভ হবে। আবার ট্যান হচ্ছে সাইন এবং কসের অনুপাত, তো সাইন হলো এখানে কোটি এবং কস হলো ভুজ। কোটি এবং ভুজের অনুপাত ট্যান ও এখানে পজিটিভ হবে। আবার ট্যানের অনন্যক কটও এখানে পজিটিভ হবে। তো ফার্স্ট কোয়াড্র্যান্টে আমরা যা বুঝতে পারলাম, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে ফার্স্ট কোয়াড্র্যান্ট থাকে এবং এর মধ্যে সমস্ত কোণানুপাত সাইন কস ট্যান এবং তাদের অনন্যক সমূহ পজিটিভ থাকছে। এই পর্যন্ত তোমরা ক্লাস 10-এর অঙ্কগুলো করেছিলে 90 ডিগ্রির মধ্যে, তাই ওখানে কোনো ঋণাত্মক চিহ্ন আসেনি। কিন্তু এখন আমরা সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট এবং ফোর্থ কোয়াড্র্যান্টেও কোণানুপাতগুলির মান বের করব এবং এই ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে। তোমরা দেখো, তো আমি এখানে ফার্স্ট কোয়াড্র্যান্টে লিখে রাখছি ওয়াল পজিটিভ, কারণ এই কোয়াড্র্যান্টে সাইন কস ট্যান কোসেক সেক কট সবাই পজিটিভ হচ্ছে। এখন যখন আমরা সেকেন্ড কোয়াড্র্যান্টে আসব, সেকেন্ড কোয়াড্র্যান্টে আমরা জানি ভুজ, এই কোয়াড্র্যান্টে ভুজ নেগেটিভ, কোটি পজিটিভ। যেহেতু ভুজ নেগেটিভ, তাই সেকেন্ড কোয়াড্র্যান্টে কস হয়ে যাচ্ছে নেগেটিভ, আবার কোটি পজিটিভ, তাই সেকেন্ড কোয়াড্র্যান্টে সাইন হয়ে যাচ্ছে পজিটিভ। আবার ট্যান হচ্ছে কোটি এবং ভুজের অনুপাত, একটি পজিটিভ এবং একটি নেগেটিভ, এদের অনুপাত অলওয়েজ নেগেটিভ হয়, তাই এই কোয়াড্র্যান্টে ট্যান নেগেটিভ হবে। একইভাবে ট্যানের যে অনন্যক তাও নেগেটিভ হবে এবং সাইনের অনন্যক এখানে পজিটিভ হবে, কারণ এখানে সাইন পজিটিভ, আবার কসের অনন্যক এখানে নেগেটিভ হবে। তো আমরা পেলাম সেকেন্ড কোয়াড্র্যান্টে কেবল সাইন এবং তার অনন্যক পজিটিভ। তো এখানে মূল যে তিনটা ত্রিকোণমিতি আমি সেগুলোর নাম দিয়ে করাচ্ছি সাইন কস এবং ট্যান, অর্থাৎ সেকেন্ড কোয়াড্র্যান্টে থেকে যাচ্ছে সাইন পজিটিভ। এখন আমরা আসছি থার্ড কোয়াড্র্যান্ট। আমরা জানি থার্ড কোয়াড্র্যান্টে ভুজ নেগেটিভ এবং কোটি ওয়াই এর ঋণাত্মক দিক, এই জন্য কোটিও এখানে নেগেটিভ। অর্থাৎ থার্ড কোয়াড্র্যান্টে আমরা যেটা পাবো সাইন নেগেটিভ হবে এবং ভুজ নেগেটিভ, তাই কসও এখানে নেগেটিভ হবে। কিন্তু ট্যান কোটি এবং ভুজের অনুপাত, তাই ট্যান এখানে হয়ে যাবে পজিটিভ, কারণ দুটো নেগেটিভ নাম্বারের অনুপাত পজিটিভ হয়, তাই থার্ড কোয়াড্র্যান্টটা কেবলমাত্র ট্যান পজিটিভ হয়ে যাচ্ছে এবং ট্যানের সাথে তার অনন্যকটিও পজিটিভ হয়ে যাবে, কিন্তু সাইন এবং কস এরা নেগেটিভ থাকবে। তো আমরা যেটা বুঝতে পারলাম, ফার্স্ট কোয়াড্র্যান্ট অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্র্যান্ট সাইন এবং তার অনন্যক পজিটিভ, থার্ড কোয়াড্র্যান্ট ট্যান এবং তার অনন্যক পজিটিভ। এখন আমরা আসছি ফোর্থ কোয়াড্র্যান্ট। ফোর্থ কোয়াড্র্যান্টে যে কোনো বিন্দুর ভুজ পজিটিভ, কোটি ওয়াই বরাবর নেগেটিভ। তো ফোর্থ কোয়াড্র্যান্টে যেহেতু কোটি নেগেটিভ, তাই এখানে সাইন হবে নেগেটিভ, আবার
ভুজ পজিটিভ, তাই এখানে কজ হবে পজিটিভ। আবার ট্যান কোটি এবং ভুজের অনুপাত হবে, কারণ আমরা দেখলাম যেহেতু ট্যানটি সাইন এবং কসের অনুপাত, তাই এই দুটি মানের অনুপাত এখানে নেগেটিভ হয়ে যাবে। অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে আমরা পাচ্ছি কেবলমাত্র কস এবং তার অনন্যককে পজিটিভ হিসেবে, বাকি সাইন, ট্যান, কোসেক, কট এরা নেগেটিভ হবে। অর্থাৎ ফোর্থ কোয়াড্রেন্টে কেবল কস এবং তার অন্যককে পজিটিভ পাচ্ছি। এইভাবে এই চারটি কোয়াড্রেন্টের জন্য আমরা যে চিহ্নগুলো পাচ্ছি সেগুলোকে আমরা যদি কোয়াড্রেন্টের ক্রমানুসারে লিখি তাহলে আমরা পাবো অল সাইন, ট্যান, কস। অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ এই চারটি কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা যদি সাজাই তাহলে পাচ্ছি অল সাইন, ট্যান, কস। অর্থাৎ অল পজিটিভ, সাইন পজিটিভ, ট্যান পজিটিভ, কস পজিটিভ। এটা হচ্ছে কোয়াড্রেন্টের সংখ্যা অনুযায়ী আমরা এটা মনে রাখবো, অল সাইন, ট্যান, কস। এটা এক প্রকারের মুখস্থের মতো করে রাখলেই খুব ভালো হয়। এর সাহায্যে আমরা 90 ডিগ্রি থেকে বড় কোণের কোণানুপাতগুলি চিহ্ন নির্ধারণ করতে পারবো। তো আশা করি তোমরা বুঝেছো যে কি করে বিভিন্ন কোয়াড্রেন্টে ত্রিকোণমিতিক কোণানুপাতগুলির চিহ্ন নির্ধারণ করা হয়। এখন আমরা দেখব একটি ঋণাত্মক কোণের কোণানুপাত। অর্থাৎ কোণগুলি যদি ঋণাত্মক হয়ে যায় তাহলে তার কোণানুপাত কত হবে। অর্থাৎ সাইন মাইনাস থিটা, কস মাইনাস থিটা, ট্যান মাইনাস থিটা কত হবে। তো আমরা জানি একটি রশ্মি যদি OX অবস্থান থেকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে পজিটিভ কোণ উৎপন্ন হবে, এবং সেই ক্ষেত্রে এই থিটা কোণের জন্য পি বিন্দুর স্থানাঙ্ক যদি AB হয়ে থাকে তাহলে আমরা জানি সাইন থিটা ইকুয়াল টু এই পি বিন্দুর কোটি, অর্থাৎ বি, কস থিটা ইকুয়াল টু পি বিন্দুর ভুজ মানে এ, এবং ট্যান থিটা ইকুয়াল টু পি বিন্দুর কোটি ও ভুজের অনুপাত, অর্থাৎ বি বাই এ। কিন্তু রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে এবং একই পরিমাণ ঘোরে যে পরিমাণ ঘুরে বিপরীত দিকে ঘুরে থিটা কোণ উৎপন্ন করেছিল, তাহলে আমরা এখানে পাচ্ছি মাইনাস থিটা কোণ। এই ক্ষেত্রে এই বিন্দুটির নাম দিলাম আমি কিউ। এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে যাচ্ছে a, মাইনাস বি, কারণ এই দুটো ত্রিভুজ পরস্পর সদৃশকোণী ত্রিভুজ। তাহলে এই ক্ষেত্রে এই মাইনাস থিটার জন্য আমরা যে মানগুলি পাবো সেটি হচ্ছে সাইন মাইনাস থিটা মানে এই কিউ বিন্দুটির কোটি, অর্থাৎ মাইনাস বি। এই মাইনাস বি আমরা বি এর মান জানি সাইন থিটা, অর্থাৎ মাইনাস সাইন থিটা। আবার কস মাইনাস থিটা মানে হচ্ছে কিউ বিন্দুর ক্ষেত্রে কস যেহেতু কোটি হয়ে ভুজ হয়ে যায় তাই কস মাইনাস থিটা ইকুয়াল টু এ হয়ে গেল। আবার এ ছিল কস থিটা। তাহলে আমরা দেখতে পারলাম কস মাইনাস থিটার ক্ষেত্রে কস থিটার সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ কসের ভিতর মাইনাস কোনো এফেক্ট করছে না। আবার ট্যান মাইনাস থিটা হচ্ছে কোটি ও ভুজের অনুপাত, তো মাইনাস থিটা কোণটির জন্য কোটি ও ভুজের অনুপাত হচ্ছে মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস রেখে দিলে এই বি বাই এ হয়ে যাচ্ছে ট্যান থিটা। তো আমরা এখান থেকে স্পষ্টতই বুঝতে পারলাম যে সাইন মাইনাস থিটা থাকলে সেই মাইনাসটি বাইরে আসে, ট্যান মাইনাস থিটা থাকলে সেই মাইনাসটিও বাইরে আসে, কিন্তু কসের ভিতর যদি কোনো মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটি কিন্তু কস হজম করে দিচ্ছে, মানে কসের ভিতর থেকে কোনো মাইনাস আর বাইরে আসছে না। ঠিক একই রকম সাইনের যে অনন্যক যদি কোসেক থাকে তাহলে কোসেকের ক্ষেত্রেও মাইনাস থাকলে সেটি বাইরে আসবে, ট্যানের অনন্যক কট তার ক্ষেত্রেও মাইনাস ভিতরে থাকলে সেই মাইনাসটি বাইরে আসবে, কিন্তু কসের অনন্যক সেক এর মাইনাস কিন্তু বাইরে আসবে না। আমি একটু লিখে দিচ্ছি, কোসেক মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কোসেক থিটা।
কট মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস কট থিটা, কিন্তু সেক মাইনাস থিটা ইকুয়াল টু অনলি সেক থিটাই হবে। তো আশা করি বুঝতে পেরেছো যে যদি কোনো নেগেটিভ কোণ দেওয়া থাকে তাহলে নেগেটিভ কোণের চিহ্নগুলি কি হবে, অর্থাৎ এই নেগেটিভ চিহ্নটি কোণের ভিতরে কিভাবে কাজ করবে, বা কোণের ভিতর থেকে আমরা কি করে বের করে নিয়ে আসতে পারবো। এখন আমরা দেখব 90 ডিগ্রি থেকে বড় কোণগুলির অনুপাত কিভাবে নির্ণয় করা যায়। এটি বোঝার জন্য আমরা এই পর্যন্ত যা যা শিখেছি তা খুব ভালো করে মনে রাখতে হবে। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে এই বিষয়টি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে, কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যা দেখেছি, এইচএস কমপ্লিট করার পর এমনকি গ্র্যাজুয়েশনে গিয়েও যদি কোনো কোণ 90 ডিগ্রির থেকে বড় হয় বা 180 ডিগ্রির থেকে বড় হয়, তার মানগুলি নির্ণয় করার সময় তারা একটু সমস্যায় পড়ছে। তো এরকম যাতে না হয় তাই একটু মনোযোগ সহকারে দেখবে। এজন্য আরেকটা কথা বলতে হচ্ছে আমার, যে বইয়ের মধ্যে এই মান নির্ণয়ের বিষয়টি একটু বিক্ষিপ্তভাবে দেওয়া থাকার জন্য হয়তো স্টুডেন্টদের এরকম অসুবিধা হচ্ছে। তো আমি তোমাদের জন্য একটি সহজ প্যাটার্ন তৈরি করেছি। এই প্যাটার্নটি বা এই পদ্ধতিটি যদি পরপর তোমরা ফলো করো তাহলে খুব সহজেই এই মানগুলি নির্ণয় করতে পারবে। তো দেখে নেওয়া যাক কি আছে। ধরো তোমাদের একটি কোণ দেওয়া হয়েছে 330 ডিগ্রি, তার সাইনের মান বের করতে বলা হলো। আমি লিখছি সাইন 330 ডিগ্রি। তো নিয়ম অনুযায়ী যা বলা আছে, প্রথমত যে 90 থেকে যদি কোনো বড় কোণ দেওয়া থাকে তাহলে সেই কোণটিকে n × 90 ডিগ্রি প্লাস থিটা বা প্লাস মাইনাস এ আকারে লিখতে হবে। তো যারা আমার প্রথম ভিডিওটি দেখোনি তারা প্রথম ভিডিওটি দেখে নেবে, কীভাবে এটাকে ভাঙানোর পদ্ধতি আমি ব্যাখ্যা করেছি, সেটি দেখলে এখানে আর বুঝতে কোনো অসুবিধা হবে না। তো আমি প্রথমেই 330 ডিগ্রিকে ভেঙে নিচ্ছি, অর্থাৎ এটিকে লিখতে পারবো আমি সাইন 3 × 90 ডিগ্রি অর্থাৎ 270 ডিগ্রি হয়ে গেল প্লাস 60 ডিগ্রি। এরপর বলা হয়েছে যে কোয়াড্র্যান্টের চিহ্ন হিসাব করা হয়েছে যে কোন মুখ্য কোয়াড্র্যান্টে অবস্থিত, অর্থাৎ 3 × 90 প্লাস 60 ডিগ্রি। এটাও আমরা প্রথম ভিডিওতে শিখেছিলাম যে এটি একটি 4th কোয়াড্র্যান্টের কোণ এবং 4th কোয়াড্র্যান্টের অবস্থিত বলে এই কোণটির ক্ষেত্রে সাইনের মান নেগেটিভ আসবে। দ্বিতীয় পদ্ধতিতে বলা আছে এখানে যে মুখ্য কোয়াড্র্যান্ট নির্ণয় করে তার চিহ্ন নির্ধারণ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি যে এখানে নেগেটিভ বা ঋণাত্মক চিহ্ন আসবে। তৃতীয় পদ্ধতিতে যাওয়ার আগে এখানে বলা হয়েছে আগের পদ্ধতিতে চিহ্ন লেখার পর, অর্থাৎ এখানে যেহেতু ঋণাত্মক চিহ্ন আসবে আমি ঋণাত্মক চিহ্নটি বসিয়ে দিলাম। এখন ওখানে বলা ছিল n যদি যুগ্ম হয় তাহলে কোণ অনুপাতটির কোনো পরিবর্তন হবে না। এখানে n দেখছি আমরা অযুগ্ম, এর জন্য তৃতীয় পদ্ধতির নিচের অংশটি আমরা দেখব। এখানে বলা আছে n অযুগ্ম হলে কোণ অনুপাতটির পূরক কোণ অনুপাত হবে। এই পূরক কোণ অনুপাতটি কি? আমরা জানি সাইন 90 - থিটা ইকুয়াল টু কস থিটা, অর্থাৎ সাইনের পূরক হচ্ছে এখানে কস, আবার একইভাবে কসের পূরক সাইন। আবার ট্যান 90 - থিটা করলে আমরা কট থিটা পাই, কট 90 - থিটা করলে ট্যান থিটা পাই, অর্থাৎ ট্যান এবং কট পরস্পর পূরক। ঠিক একইভাবে সেক এবং কোসেক হবে পরস্পর পূরক। তো এই নিয়ম অনুযায়ী আমরা তৃতীয় স্টেপটির নিচের দিকে দেখতে পাচ্ছি যে n অযুগ্ম হলে কোণ অনুপাতটির পূরক কোণ অনুপাত হবে, অর্থাৎ এখানে যদি 3 যেহেতু অযুগ্ম নাম্বার তাই এর পূরক কোণ অনুপাত সাইনের ক্ষেত্রে আমরা পাবো কস। এবং ওখানে বলা আছে a কোণ অনুপাতটির পূরক কোণ অনুপাত হবে এবং প্লাস মাইনাস এর পরিবর্তে কেবলমাত্র a হবে। এখানে a বলতে 60 ডিগ্রিকে বোঝানো হয়েছে, অর্থাৎ এখানে cos 60 ডিগ্রি হবে।
এখন cos 60 ডিগ্রির মান আমরা সহজেই নির্ণয় করতে পারবো। আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এইভাবে হয়ে গেল sin 330 ইকুয়াল টু মাইনাস হাফ। দেখি এই এক্সাম্পলটিকে আরেকভাবে করা যায় কিনা। sin 330, তো এখন আমরা যদি চাই এই 330কে আরেকটু অন্যভাবে ভাঙতে পারি, যেমন এটাকে লিখতে পারি আমি sin n ইন্টু 90 প্লাস থিটার আকারে আমরা বা প্লাস এর আকারে এখানে লিখেছিলাম। এবার আমরা লিখবো এটাকে 4 ইন্টু 90 অর্থাৎ 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। অর্থাৎ একটি কোণ যদি 90 থেকে বেশি থাকে তাহলে সেটিকে n ইন্টু 90 প্লাস মাইনাস এর আকারে লিখতে বলা হয়েছে। তার প্রথম ধাপটি আমরা করে ফেললাম। এবার দ্বিতীয় ধাপে বলা আছে কোণটির মুখ্য কোয়াড্র্যান্ট হিসাব করতে হবে, অর্থাৎ এই কোণটি কত নম্বর কোয়াড্র্যান্টে আছে। আমরা দেখতেই বুঝতে পারছি n ইন্টু 90 মাইনাস যদি এর আকারে কোনো কোণ থাকে তাহলে সেই কোণটাকে আমরা ধরি n তম কোয়াড্র্যান্ট, অর্থাৎ এখানে 4 নম্বর কোয়াড্র্যান্টে অবস্থিত। তাই 4 নম্বর কোয়াড্র্যান্টে যেহেতু সাইন নেগেটিভ হয় তাই এখানে একটি মাইনাস চলে আসবে। তো আমাদের দ্বিতীয় ধাপ হয়ে গেল। এখন আমরা আসছি তৃতীয় ধাপে। তৃতীয় ধাপটিতে বলা আছে n যদি যুগ্ম হয় তাহলে কোণ অনুপাতটির কোনো রকম পরিবর্তন হবে না এবং প্লাস মাইনাস এর পরিবর্তে কেবল এ বসবে, অর্থাৎ এখানে মাইনাস 30 ছিল কেবল 30 বসবে এবং সাইনই থাকবে। এক্ষেত্রেও আমরা দেখছি সাইন 30 মান যেহেতু হাফ, তো সাইন 330 ডিগ্রি মান মাইনাস হাফই আমরা পেলাম। তো তোমরা চাইলে এইভাবেও করতে পারো, আবার এইভাবেও করতে পারো, তোমরা যেভাবেই যাও না কেন উত্তর একই আসবে। আমি এবার আরেকটি এক্সাম্পল দিয়ে এর থেকে একটু বড় প্রবলেম নিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো সেই কোণটি হবে 570 ডিগ্রি। এই কোণটির জন্য আমরা সাইন কস বা ট্যান যে কোনো কিছু বের করতে পারি। কি করে দেখব? এবার ধরে নিলাম আমাকে সেক বের করতে হবে, তো আমি লিখছি সেক 570 ডিগ্রি। তাহলে প্রথম ধাপ অনুযায়ী আমাকে যেটা বলা হয়েছে এটিকে n ইন্টু 90 প্লাস মাইনাস এর আকারে লিখতে হবে। আমি এখানে লিখছি সেক 6 নং 54 মানে 540, 6 ইন্টু 90 লিখলে হয়ে যাচ্ছে 540 যোগ 30। প্রথম ধাপ আমার হয়ে গেল। এবার আমরা আসবো দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপে বলা হয়েছে কোণটির মুখ্য কোয়াড্র্যান্ট। তোমরা হয়তো অলরেডি বুঝে গেছো যে এখানে 6 যোগ 1 ধরতে হবে 7 নম্বর কোয়াড্র্যান্ট। এখন 7 নম্বর কোয়াড্র্যান্টকে কোনো কোয়াড্র্যান্ট হয় না, তাই আমরা এটাকে 4 দিয়ে ভাগ করে নিলে অবশিষ্ট 3 পাবো, অর্থাৎ এটি একটি থার্ড কোয়াড্র্যান্টের কোণ। এই থার্ড কোয়াড্র্যান্টের কোণের নিয়ম অনুযায়ী অল সাইন ট্যানের নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলে থার্ড কোয়াড্র্যান্টে কস নেগেটিভ, অর্থাৎ এখানে সেকও নেগেটিভ হবে, তাই আমরা এখানে একটি মাইনাস চিহ্ন বসাবো। তারপর বলা হয়েছে n যুগ্ম হলে কোণ অনুপাতটির কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ এখানে 6 একটি যুগ্ম সংখ্যা, এটি একটি যুগ্ম সংখ্যা, তাই এখানে সেক সেকই থাকবে এবং এই কোণটি যা আছে তা এখানে বসবে, অর্থাৎ আমরা পেয়ে গেলাম মাইনাস সেক 30 মান cos 30 উল্টো, অর্থাৎ 2/√3। দেখে নেওয়া যাক এটাকে আমরা অন্যভাবে করি। সেক 570, যদি আমি এটাকে লিখতাম সেক 7 ইন্টু 90 7 নং 63, অর্থাৎ 630 ডিগ্রি, তার থেকে মাইনাস করতে হবে 60 ডিগ্রি। তাহলে প্রথম ধাপ আমরা করলাম। এবার আমাদের দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপ অনুযায়ী আমার এই কোণটি সপ্তম কোয়াড্র্যান্টে অবস্থিত, অর্থাৎ সপ্তম কোয়াড্র্যান্ট বলতে ঘুরে ফিরে আবার 3 নম্বর কোয়াড্র্যান্ট। তো 3 নম্বর কোয়াড্র্যান্ট অল সাইন ট্যান পজিটিভ অর কট পজিটিভ, তাহলে এখানে সেক নেগেটিভ হবে, অর্থাৎ এখানে মাইনাস বসলো। এখন যেহেতু এখানে 7 একটি বিজোড় সংখ্যা অড নাম্বার, তাই সেকের পূরক কোণ হবে, অর্থাৎ সেকের পূরক হয়ে যাচ্ছে আমার কোসেক, আর এখানে 60 আছে তাই এখানে 60 বসবে। এবার কোসেক 60 মান সাইন 60 উল্টো মানে 2/√3। তো তোমরা যেভাবেই করো না কেন উত্তর কিন্তু সবসময় একই আসবে। তো আমি এবার
একটি রেডিয়ান এককে করে দেখাচ্ছি। মনে করো তোমাকে নির্ণয় করতে বলা হলো tan 20π/3। এখন এই কোণটিকে n × π/2 প্লাস মাইনাস এর আকারে লিখতে হবে। এটা আমরা কি করে লিখব? তো খুব সহজেই আগে তোমরা 3-এর গুণিতক মেলানোর চেষ্টা করো। 3-এর গুণিতক আমরা জানি এখানে 21 হবে বা 18 হবে, তাই আমি উপরের 20π-কে ভেঙে 3-এর গুণিতকের পাই হিসেব করে আগে লিখছি। 21π - π/3 = tan। তাহলে এখানে হয়ে যাচ্ছে 7π - π/3। এখন আমি ফার্স্ট কোয়াড্র্যান্টের এখন আমি প্রথম ধাপটি খুব সহজেই মেলাতে পারবো। অর্থাৎ যেখানে 7π আছে আমি এটাকে লিখব 14 × π/2 মাইনাস π/3। তো বুঝতেই পারছো এখানে 14তম কোয়াড্র্যান্ট, তার থেকে কিছু বিয়োগ থাকা মানে আমরা কোয়াড্র্যান্ট সংখ্যা 14 ধরবো। এখন 14কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট পাবো 2। অর্থাৎ এই কোণটি সেকেন্ড কোয়াড্র্যান্টে অবস্থিত। এবার সেকেন্ড কোয়াড্র্যান্টে যেহেতু সাইন পজিটিভ এবং তার অন্য পজিটিভ, তাই এখানে ট্যান হয়ে যাবে নেগেটিভ। সেকেন্ড কোয়াড্র্যান্টে যেহেতু ট্যান নেগেটিভ, তাহলে আমি একটা মাইনাস বসালাম, অর্থাৎ আমার দ্বিতীয় ধাপ শেষ হলো। এবার আমরা আসছি তৃতীয় ধাপটিতে। তৃতীয় ধাপের নিয়ম অনুসারে এখানে যেহেতু n একটি যুগ্ম সংখ্যা, তাই এখানে ট্যানই থাকবে এবং π/3 বসবে। এই ক্ষেত্রে অবশ্যই তোমরা সবসময় মনে রাখবে এখানকার প্লাস মাইনাস চিহ্ন কিন্তু এখানে কোনো রকম এফেক্ট করছে না, শুধুমাত্র এই প্লাস মাইনাস চিহ্নটা এফেক্ট করছে কোয়াড্র্যান্ট সংখ্যা হিসাব করার সময়। তাহলে tan π/3 ভ্যালু √3। তো ভিউয়ার্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা যে কোনো কোণের অনুপাত নির্ণয় করতে পারবো আদর্শ কোণগুলিকে কাজে লাগিয়ে। তো পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব, অর্থাৎ অনুশীলনী থেকে বিভিন্ন অঙ্ক নিয়ে আমরা এখানে আলোচনায় আসব। যাওয়ার আগে আমি তোমাদের কিছু কাজ দিয়ে যাচ্ছি, এগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। যেমন সাইন 135 ডিগ্রি, সাইন 1050 ডিগ্রি, tan 3π/4, tan 7π/4, sec 7π/4, sec 660। এই মানগুলো তোমরা বাড়িতে করবে এবং এসএনদের বই থেকে যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে সেগুলো বাড়িতে করার চেষ্টা করবে ও তার সাথে বইয়ের উদাহরণগুলো একটু ভালো করে দেখবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে।